Hello, my dear viewers. Assalamu alaikum. How are you all? I think all of you are fine. In this tutorial, I am going to discuss a very important passage of HSC English first paper textbook. The name of the passage is Youthful Achievers. And in lesson 1, Sheikh Kamal, Life of an Achiever. According to the old edition of the text, it is in Unit 5, Lesson 1. But according to the new edition of the text, it is in Unit 7, Lesson 1. ইয়থ থেকে ইয়থফুল এসেছে। ইয়থ হচ্ছে তরুণ, ইয়থফুল হচ্ছে তরুণ বা তারুণ্যদীপ্ত। আর অ্যাচিভ থেকে এসেছে অ্যাচিভার। অ্যাচিভ মানে অর্জন করা, যেটা ভার্ব, আর অ্যাচিভার হচ্ছে নাউন, অর্থ হচ্ছে অর্জনকারী। এখানে অ্যাচিভার্স এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, অর্থাৎ ইয়থফুল অ্যাচিভার্স মানে দাঁড়াচ্ছে তরুণ অর্জনকারী। আর লেসন 1 এ রয়েছে শেখ কামাল, লাইফ অফ অ্যান অ্যাচিভার। শেখ কামাল একজন অর্জনকারীর জীবন। সামনে এগিয়ে যাই, দেখো এখানে রয়েছে শেখ কামালস বায়োগ্রাফি, শেখ কামালের জীবনী। দেখো শেখ কামাল বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেন 1949 সালের 5ই আগস্ট আর মৃত্যুবরণ করেন 1975 সালের 15ই আগস্ট। এবং বাবার নাম এখানে দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মায়ের নাম হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আর সিবলিংস অর্থাৎ ভাই বোন কারা রয়েছে, এখানে দেখো শেখ হাসিনা, শেখ জামাল, শেখ রেহানা, শেখ রাসেল এরা। আর এদিকে স্পাউস মানে স্ত্রী রয়েছেন সুলতানা কামাল। এই হচ্ছে তার সংক্ষিপ্ত বায়োগ্রাফি। আমরা এবার চলে যাই সরাসরি প্যাসেজে। এই হলো আমাদের প্যাসেজটি। আমরা যখন প্যাসেজটি পড়ব তখন এখানে আননোন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর যতটা পারা যায় অর্থ শিখব, এর সিনোনিম শিখব, অ্যান্টোনিম শিখব, যাতে যে কোনো প্রশ্নের মোকাবেলা করা যায় এবং ইউনিভার্সিটি অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন পরীক্ষা থেকে সবকিছু যাতে আমরা ফেস করে সাকসেসফুল হতে পারি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। Sheikh Kamal, the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman and Bangamata Fazilatunnesha Mujib, was born at Tungipara in Gopalganj district. অনেক বড় সেন্টেন্স, আমরা এটাকে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। শেখ কামাল, দ্য এল্ডেস্ট সান অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। শেখ কামাল, এটার পরে একটা কমা আছে, এখান থেকে শুরু হয়ে একেবারে ফজিলাতুন্নেসা মুজিব পর্যন্ত এখানে একটা কমা আছে। এই পর্যন্ত এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, অর্থাৎ কোনো একটা নাউন বা প্রোনাউনের পরপরই ওই নাউন বা প্রোনাউনটার সম্বন্ধে একটা নাউন ফ্রেজ আকারে যে অতিরিক্ত তথ্য থাকে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে কি বলা আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল এখানে সাবজেক্ট আর এইখানে ভার্ব আছে ওয়াজ বর্ন। তাহলে শেখ কামাল ওয়াজ বর্ন, শেখ কামাল জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে শেখ কামাল জন্মগ্রহণ করেছিলেন। শেখ কামাল এখানে সাবজেক্ট, আর মাঝখানের যে অ্যাপোজিটিভ দেওয়া আছে কমার মধ্যে, এটা আপাতত মন থেকে ঝেড়ে ফেলে দাও বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো সেন্টেন্সটা ছোট হয়ে যায়। শেখ কামাল ওয়াজ বর্ন এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। শেখ কামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন। এটি হচ্ছে মূল সেন্টেন্স। আর শেখ কামালের পরে অর্থাৎ সাবজেক্টের পরে এখানে একটা অ্যাপোজিটিভ দেওয়া আছে শেখ কামাল সম্বন্ধে অতিরিক্ত তথ্য, অর্থাৎ শেখ কামাল কে ছিল তার একটা পরিচয় এখানে তুলে ধরা হয়েছে ফ্রেজাল ফর্মে। যেমন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, আর তিনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে। আমরা সামনে এগিয়ে যাই। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার, তিনি সেখানে তার বাল্যকাল ব্যয় করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, চাইল্ডহুড, চাইল্ড মানে বাচ্চা বা ছেলে, আর চাইল্ড থেকে এসেছে চাইল্ডহুড, ছেলেবেলা মানে শৈশবকাল। এটা সিনোনিম হিসেবে আমরা বলবো আপব্রিঙ্গিং, বয়হুড, ইনফ্যান্সি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো অ্যাডাল্টহুড অর্থাৎ বয়স্ককাল। Kamal received his secondary education at Dhaka's BAF Shine School, from where he passed his SSC examination. আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন, কামাল মাধ্যমিক শিক্ষা অর্জন করেছিলেন কোথা থেকে সেটা বলা হয়েছে এখানে, এট ঢাকাস বিএএফ শাইন স্কুল, ঢাকার বিএফ শাইন স্কুল থেকে তিনি সেকেন্ডারি এডুকেশন অর্জন করেছিলেন। ফ্রম হোয়ার হি পাসড হিজ এসএসসি এক্সামিনেশন, যেখান থেকে তিনি তার এসএসসি পরীক্ষা পাশ করেছিলেন।
তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এরকম: কামাল ঢাকার বিএফ শাইন স্কুলে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন, যেখান থেকে তিনি এসএসসি পরীক্ষা পাস করেন। He was then admitted to Dhaka College, and after his HSC examination, he became a student at the Department of Sociology of Dhaka University. অনেক বড় সেন্টেন্স বন্ধুরা, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। He was then admitted to Dhaka College. তারপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। And after his HSC examination, এবং তার HSC পরীক্ষার পরে he became a student, তিনি একজন স্টুডেন্ট হয়ে যান বা স্টুডেন্ট হিসেবে যোগদান করেন। কোথায়? at the Department of Sociology of Dhaka University, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে তিনি ছাত্র হিসেবে যোগদান করেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: তারপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং এইচএসসি পরীক্ষা পাশ করার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন ছাত্র হিসেবে যোগদান করেন। কামাল had a colorful life marked by liveliness and creativity. এখানে কিছু নতুন শব্দ রয়েছে, আমরা শিখে নেই। আমরা প্রথমে পেয়েছি মার্ক, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে। মার্ক হচ্ছে চিহ্নিত করা। আর এইখানে একটি শব্দ আছে লাইভলিনেস। লাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, লাইভলি হচ্ছে আবার অ্যাডজেক্টিভ, আর লাইভলিনেস এটা হচ্ছে নাউন, তার মানে সজীবতা বা প্রাণোচ্ছলতা। আর এখানে একটি শব্দ রয়েছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে সৃষ্টি করা বা সৃজন করা। আর ক্রিয়েটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভলি অ্যাডভার্ব। আর ক্রিয়েটিভিটি এটা হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সৃজনশীলতা। তাহলে এই ক্রিয়েটিভিটির আমরা সিনোনিম কি বলবো? আমরা বলবো ইনজিনুইটি, অরিজিনালিটি, ট্যালেন্ট, ইমাজিনেটিভনেস, ইনভেন্টিভনেস ইত্যাদি। আর এই ক্রিয়েটিভিটির অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো আনইমাজিনেটিভনেস, রুইন, ডিস্ট্রাকটিভনেস ইত্যাদি। কালারফুল, কালার হচ্ছে নাউন, কালারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বর্ণাঢ্য বা রঙিন। এখন এই কালারফুল অ্যাডজেক্টিভটির সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো লাইভলি, রিমার্কেবল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? খুব সাদাসিধে সিম্পল এরকম কোনো কিছু। তার মানে কালারফুলের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো সিম্পল, অর্ডিনারি, এভারেজ ইত্যাদি। এবার আমরা অর্থটা করি। কামাল হ্যাড এ কালারফুল লাইফ, কামালের বর্ণাঢ্য জীবন ছিল। মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, যেটাকে চিহ্নিত করা হয় জীবন্ত এবং সৃজনশীলতার মাধ্যমে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: জীবন্ত বা সজীবতা এবং সৃজনশীলতায় ভরপুর একটি বর্ণাঢ্য জীবন ছিল শেখ কামালের। Besides his academic studies, he also pursued his passion for sports and cultural activities. এই সেন্টেন্সের মধ্যে আমাদের বেশ কিছু শব্দ আমরা নতুন পাচ্ছি। এখানে একটি শব্দ আছে পারসিউট। পারসিউ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অনুসরণ করা বা অনুকরণ করা অথবা অন্বেষণ করা, অনুধাবন করা ইত্যাদি। তার মানে পারসিউ ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি চেস অথবা ফলো অথবা এনসিউ অথবা সাকসিড অথবা অ্যাসার্টেইন অথবা ফ্যাদম, গো, সেভি ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অর্থাৎ অনুসরণ না করা, উল্টা দিকে যাওয়া, ফেরত আসা এরকম কোনো কিছু। তার মানে আমরা বলতে পারি অ্যাভয়েড অথবা ফ্লি অথবা এসিউ অথবা ইভেট অথবা রিট্রিট, পিছনে ফেরত আসা ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখো প্যাশন। প্যাশন হচ্ছে অনুরাগ, এটি নাউন। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। বিসাইড কিন্তু পাশে, আর বিসাইডস মানে হলো ছাড়া। বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, একাডেমিক পড়াশোনা ছাড়াও হি অলসো পারসিউড হিজ প্যাশন, তিনি তার অনুরাগকে অনুসরণ করতেন। কিসের প্রতি অনুরাগ? ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যকলাপের প্রতি তার যে অনুরাগ ছিল, সেই অনুরাগকে তিনি মূল্য দিতেন, অর্থাৎ ওই অনুরাগকে তিনি অনুসরণ করতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: একাডেমিক পড়াশোনা ছাড়াও খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি যে অনুরাগ ছিল, সেই অনুরাগকে তিনি অনুসরণ করতেন। He was a first division basketball and cricket player as well as a sports organizer. As well as মানে হচ্ছে এবং, অর্থটা কেমন দাঁড়াচ্ছে? He was a first division basketball and cricket player. তিনি ছিলেন একজন প্রথম শ্রেণীর বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার। As well as a sports organizer,
এবং খেলাধুলার একজন সংগঠকও। অর্গানাইজ হলো ভার্ব, অর্গানাইজার হচ্ছে নাউন। এই অর্গানাইজার মানে হচ্ছে সংগঠক। এই নাউনটির তাহলে আমরা সিনোনিম হিসেবে বলবো ফ্যাসিলিটেটর, প্রমোটার, লিডার ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? ফলোয়ার, ডিস্ট্রয়ার ইত্যাদি। He was also interested in classical music and became a student of Sayanaut to learn setar under the tutelage of Ustad Gul Muhammad. এখানে যে শব্দটি রয়েছে ইন্টারেস্টেড, এটার মানে হচ্ছে আগ্রহী বা ইচ্ছুক। ইন্টারেস্ট ভার্ব থেকে ইন্টারেস্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এই অ্যাডজেক্টিভটি সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো কিন অথবা এক্সাইটেড অথবা ফ্যাসিনেটেড অথবা এনগ্রোসড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো আনইন্টারেস্টেড অথবা ইনঅ্যাটেন্টিভ অথবা ইনডিফারেন্ট অথবা অ্যাপাথেটিক ইত্যাদি, অর্থাৎ উদাসীন বা কোনো কিছুর প্রতি আগ্রহ নেই এমন ভাব। টিউটিলেজ, টিউটিলেজ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে তত্ত্বাবধান অথবা অভিভাবকত্ব। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো গার্ডিয়ানশিপ, কাস্টডি, প্রোটেক্টরেট, প্যাট্রোনেজ, সুপারিনটেন্ডেন্স ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? ইগনোরেন্স, অ্যাভয়েডেন্স ইত্যাদি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সেন্টেন্সটা অনেক বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক, তিনি ক্লাসিক্যাল মিউজিকের প্রতিও আগ্রহী ছিলেন, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিও তিনি আগ্রহী ছিলেন। অ্যান্ড বিকেম আ স্টুডেন্ট অফ সায়ানট, এবং সায়ানটের তিনি একজন স্টুডেন্টও হয়েছিলেন। কি জন্য? টু লার্ন সিতার, সিতার শেখার জন্য তিনি সায়ানটের স্টুডেন্ট হয়েছিলেন। কার অধীনে তিনি কাজ করেছিলেন? আন্ডার দ্য টিউটিলেজ অফ উস্তাদ ফুল মোহাম্মদ, উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি সিতার শিখতেন সায়ানটে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: তিনি শাস্ত্রীয় সঙ্গীতেও আগ্রহী ছিলেন এবং উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে সিতার শেখার জন্য সায়ানটেরও স্টুডেন্ট হয়েছিলেন। অ্যাপার্ট ফ্রম সিতার, কামাল হ্যাড এ প্যাশন ফর পিয়ানো। অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ওইটা থেকে আলাদা হয়ে, তার মানে আমরা বোঝাচ্ছি বিসাইডস মানে তাছাড়াও, এই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। অ্যাপার্ট ফ্রম সিতার, সিতার শেখা ছাড়াও কামাল কি করতেন? কামাল হ্যাড এ প্যাশন, কামালের একটি অনুরাগ ছিল কিসের প্রতি? ফর পিয়ানো, পিয়ানোর প্রতি তার অনুরাগ ছিল। তার মানে এই প্যাশন হলো নাউন, এটার সাথে কিন্তু প্রিপজিশন ফর বসে, এটা খেয়াল রাখতে হবে, প্যাশন ফর সামথিং। তাহলে সিতার শেখা ছাড়াও কামালের পিয়ানো শেখার প্রতিও অনুরাগ ছিল। He had a good collection of musical instruments on the second floor of their house at Dhanmondi Road Nong 32. আমরা একটু উপরে উঠিয়ে নেই, অর্থটা কেমন দাঁড়াচ্ছে? He had a good collection of musical instruments. তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বেশ ভালো কালেকশন ছিল। On the second floor of their house at Dhanmondi Road Nong 32. ধানমন্ডির ৩২ নম্বর তাদের বাসায় তৃতীয় তলায় বাদ্যযন্ত্রের ভালো কালেকশন ছিল। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে? ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির তৃতীয় তলায় কামালের বিভিন্ন বাদ্যযন্ত্রের বেশ ভালো কালেকশন ছিল। It is well known to his friends that Sheikh Kamal used to begin his day practicing the setar and during the day played basketball or football or cricket. এখানে ওয়েল নোন মাঝখানে একটা হাইফেন হওয়া উচিত ছিল, সুপরিচিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, নোন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে ওয়েল নোন, মানে হচ্ছে সুপরিচিত, এটি অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়েল নোন শব্দটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাক্লেইমড, এমিনান্ট, প্রমিনান্ট, গ্লোরিয়াস, রিনাউন্ড, নোটেড, ইলাস্ট্রিয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অর্থাৎ সুপরিচিত না, মানে অপরিচিত অথবা কুখ্যাত, কেউ চেনে না, অজ্ঞাত, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা ওয়েল নোন শব্দটির অ্যান্টোনিম হিসেবে বলবো আনরিমার্কেবল, অর্ডিনারি, আননোন, ইনফেমাস, ইনফেরিয়র, কমন, স্মল, লিটল ইত্যাদি। আর ফ্রেন্ডের সিনোনিম হচ্ছে কম্পানিয়ন, অ্যাসোসিয়েট, কমরেড, পাল, বাডি, মেট, চাম, এলাই ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? বন্ধু না হয় শত্রু, এরকম কোনো কিছু হবে। তার মানে ফ্রেন্ডের অ্যান্টোনিম হবে এনিমি, অপোনেন্ট, রাইভাল, ফো, স্ট্রেঞ্জার, অ্যাডভার্সারি ইত্যাদি। আমরা সেন্টেন্সটির অর্থটা ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি। ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস, এটা তার বন্ধুদের কাছে সুপরিচিত ছিল।
এখানে কিন্তু ইউজ টুর একটা ব্যবহার আছে। ইউজ টু হচ্ছে মডাল, এই ইউজ টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। তবে ইউজ টুর আগে যদি আবার বি ভার্ব বা গেট ভার্ব থাকে তাহলে কিন্তু আবার পরে ভার্বের সাথে আইএনজি হয়। যা হোক, এখানে ইউজ টু তারপর ভার্বের বেস ফর্ম আছে বিগিন। এটা অতীতের অভ্যাসকে সাধারণত বুঝিয়ে থাকে। তাহলে দ্যাট শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে, শেখ কামাল সাধারণত তার দিন শুরু করতেন। ওই যে শুরু করতেন, তার মানে এটা তার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটাকে এখানে বোঝাচ্ছে। কিভাবে শেখ কামাল তার দিন শুরু করতেন? প্র্যাকটিসিং দ্য সেতার, সেতার প্র্যাকটিসের মধ্যে দিয়ে তার দিন শুরু করতেন। অ্যান্ড ডিউরিং দ্য ডে, এবং দিনের বেলাতে কি করতেন? প্লেড বাস্কেটবল অর ফুটবল অর ক্রিকেট, এবং দিনের বেলাতে হয় বাস্কেটবল কিংবা ফুটবল কিংবা ক্রিকেট এগুলো খেলতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। এটা তার বন্ধুদের কাছে সুপরিচিত ছিল যে শেখ কামাল দিনটি শুরু করতেন সেতার প্র্যাকটিসের মানে অনুশীলনের মধ্যে দিয়ে, এবং সারা দিনে তিনি বাস্কেটবল, ফুটবল কিংবা ক্রিকেট খেলতেন। In the evening, he was often seen on stage rehearsing a play. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে রিহার্সিং। রিহার্স হচ্ছে ভার্ব আর রিহার্সেল হচ্ছে নাউন। রিহার্স ভার্বটির অর্থ হচ্ছে মহড়া দেয়া বা মহড়া করা বা পুনরাবৃত্তি করা, হিসাব নিকাশ করা অথবা কোনো কিছুর প্র্যাকটিস করা ইত্যাদি। আর রিহার্সেল হচ্ছে নাউন মানে মহড়া। তাহলে রিহার্স ভার্বটির সিনোনিম আমরা কি বলতে পারি? আমরা প্র্যাকটিস বলতে পারি, রিপিট, রেইটিরেট, রিভলভ ইত্যাদি বলতে পারি। যা হোক, তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে করার চেষ্টা করি। ইন দ্য ইভিনিং, বিকাল বেলা, হি ওয়াজ অফেন সিন, তাকে প্রায় দেখা যেত। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে। আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় বিভার্ব থাকে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। শেখ কামাল নিজে দেখতেন না, বরং শেখ কামালকে প্রায় দেখা যেত কার দ্বারা? তার বন্ধু বান্ধবদের দ্বারা বা মানুষের দ্বারা। এখানে দেখো বিভার্ব হিসেবে ওয়াজ আছে, আর এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে সিন আছে। তার মানে এখানে বিভার্ব আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস অবশ্যই। তাহলে হি ওয়াজ অফেন সিন, হি মানে শেখ কামাল, শেখ কামালকে প্রায় দেখা যেত। কোথায় দেখা যেত? অন স্টেজ, স্টেজে দেখা যেত। কি করতে দেখা যেত? রিহার্সিং আ প্লে, কোনো একটা নাটকের মহড়া করছে এই অবস্থায় তাকে দেখা যেত। বিকেলবেলা প্রায় শেখ কামালকে কোনো নাটকের জন্য স্টেজে রিহার্সেল করতে দেখা যেত। He took part in a stage performance of কবর written by prominent playwright শহীদ মুনীর চৌধুরী। এইখানে কিন্তু একটি ফ্রেজের ব্যবহার রয়েছে, টেক পার্ট ইন। টেক থেকে পাস্ট টেন্স এখানে টুক করা হয়েছে, টেক, টুক, টেকেন। তার মানে টুক পার্ট ইন মানে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ টেক পার্ট ইন মানে হলো অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা। আর এইখানে কিন্তু একটি শব্দ রয়েছে প্রমিনান্ট। প্রমিনান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিশিষ্ট বা লক্ষণীয় বা বিখ্যাত। তাহলে এই প্রমিনান্টের সিনোনিম হিসেবে আমরা বলবো গ্রেট, ডিস্টিংগুইশড, এমিনান্ট, নোটেড, লিডিং, রিমার্কেবল, ফেমাস, স্ট্রাইকিং ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি বলবো? বিখ্যাত না হয়ে হবে কুখ্যাত অথবা অজ্ঞাত, এরকম কোনো কিছু। তার মানে হচ্ছে প্রমিনেন্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো আনইম্পর্টেন্ট, আননোন, ইনকনসপিকিউয়াস, ইনসিগনিফিক্যান্ট ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা প্রথমে অর্থটাকে ভেঙে ভেঙে করার চেষ্টা করি। হি টুক পার্ট ইন স্টেজ পারফরমেন্স, তিনি মঞ্চ অভিনয়ে অংশগ্রহণ করতেন। কিসের মঞ্চ অভিনয়? পরে বলা হয়েছে অফ কবর, কবর নাটকের মঞ্চ যে অভিনয় সেই অভিনয়ে তিনি অংশগ্রহণ করতেন। তাহলে এই কবর নাটকটা কে লিখেছিল সেটা কিন্তু আবার এখানে বলা হয়েছে। এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। দেখো, রিটেন বাই প্রমিনেন্ট প্লেরাইট শহীদ মুনীর চৌধুরী। যেই কবর নাটকটা লেখা হয়েছিল বিখ্যাত নাট্যকার শহীদ মুনীর চৌধুরীর দ্বারা। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। তিনি বিখ্যাত নাট্যকার শহীদ মুনীর চৌধুরীর লেখা কবর নাটকের মঞ্চ অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার। আমরা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার শিখছি, লক্ষ্য করো। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, ওয়ান অফ দ্য যখন ব্যবহার করা হয় তখন যে পরের নাউনটা আসে সেই নাউনটা কিন্তু সবসময় প্লুরাল হয়, কারণ ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, অর্থাৎ অনেকের মধ্যে একটা বা একজন এরকম বোঝায়। তাহলে আমরা দেখি সেন্টেন্সটির অর্থ কেমন। কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার,
কামাল ঢাকা থিয়েটারের একজন অন্যতম প্রতিষ্ঠাতা, অর্থাৎ যেসব প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা থিয়েটারের জন্য তার মধ্যে কামালও একজন। He was also a founder of স্পন্দন শিল্প গোষ্ঠী, a cultural organization. স্পন্দন শিল্প গোষ্ঠী যেটা হচ্ছে একটা কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ সাংস্কৃতিক সংগঠন, সেটারও তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। And who does not know that Sheikh Kamal was the founder of Abahani Kriya Chakra that introduced modern football in our country? এখন দেখো সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। And who does not know, এবং কে না জানে, that Sheikh Kamal was the founder, কে না জানে যে শেখ কামাল ছিলেন প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা? অফ আবাহনী ক্রীড়া চক্র, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কামাল, এটা কে না জানে। তারপরে কি বলেছে? দ্যাট ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি, যেই আবাহনী ক্রীড়া চক্র আমাদের দেশে আধুনিক ফুটবলের পরিচিতি করিয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, এটা কে না জানে যে শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন, যা এদেশের আধুনিক ফুটবলের সূচনাকারী হিসেবে কাজ করেছে। আজকে এ পর্যন্তই, আমরা পরের যে অংশটুকু আছে সেটা আবার পরের টিউটোরিয়ালে শিখবো, তা না হলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।